স্বাগতম টিটিভি নিউজ টিভিতে। দেশ, রাজ্য, আন্তর্জাতিক, আবহাওয়া, প্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার নির্ভরযোগ্য ও সংক্ষিপ্ত আপডেট নিয়ে আমরা হাজির। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয় এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখার গুরুত্বও তুলে ধরা হয়। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের শীর্ষ আমলাদের সঙ্গে দীর্ঘ পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়ানো, প্রশাসনিক জটিলতা কমানো এবং সরকারি প্রকল্পের বাস্তবায়নের গতি বাড়ানোর নির্দেশ দেন। উন্নয়নমূলক কর্মসূচির সুফল দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সরকারি সফরে ভারতে পৌঁছেছেন। তার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জানান, এই উদ্যোগ দেশের প্রশাসন, ডিজিটাল পরিষেবা, প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা এবং সাধারণ মানুষের ক্ষমতায়নে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। একই সঙ্গে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিজয়া মেহতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাঁর সাংস্কৃতিক অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অন্ধ্রপ্রদেশের সেন্ট্রাল ইউনিভার্সিটি অব অন্ধ্রপ্রদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, উন্নত ভারত 2047 গড়ে তুলতে যুব সমাজকে সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং উৎকর্ষ সাধনের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে মোট 1268 জন শিক্ষার্থীর হাতে ডিগ্রি তুলে দেন। পাশাপাশি বিভিন্ন বিভাগে অসাধারণ ফলাফল করা 56 জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন। নিজের বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও কাজে লাগাতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষা তখনই প্রকৃত অর্থে সফল হয় যখন তা সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনে। রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, ভারতের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, প্রতিভা এবং দায়িত্বশীল নেতৃত্বই একটি অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনের প্রধান ভিত্তি হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও গবেষণা, উদ্ভাবন ও মূল্যবোধভিত্তিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, অন্নপূর্ণা যোজনার আওতায় প্রথম দফার আর্থিক সহায়তা রাজ্যের প্রায় 1.1 কোটি মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাঁকুড়ার মুকুটমণিপুরে হুল দিবসের অনুষ্ঠানে জঙ্গলমহল অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য 1200 কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়। এই প্যাকেজে আদিবাসী কল্যাণ, শিক্ষা, সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, উন্নয়নের সুফল প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে চিকিৎসা অবকাঠামোর উন্নয়ন, হাসপাতালের পরিষেবা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেওয়া হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে সমন্বয় বজায় রেখে জনসেবামূলক প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যও তুলে ধরা হয়েছে। কর্ণাটক সরকার গৃহজ্যোতি প্রকল্পের উপভোক্তাদের জন্য রাজ্য জুড়ে একটি যাচাই অভিযান শুরু করেছে। মুখ্যমন্ত্রী কে শিবকুমার জানান, এই প্রক্রিয়ায় উপভোক্তাদের আয় ও জাতিগত তথ্য সংগ্রহ করা হবে। এর উদ্দেশ্য প্রকৃত সুবিধাভোগীদের সঠিকভাবে চিহ্নিত করা, প্রকল্পে স্বচ্ছতা বৃদ্ধি করা এবং ভবিষ্যতে আর্থিকভাবে আরও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা। সরকার জানিয়েছে, যাচাইয়ের মাধ্যমে প্রকল্পের লক্ষ্যভিত্তিক সুবিধা প্রকৃত প্রাপকদের কাছেই পৌঁছে দেওয়া হবে এবং এর দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্বও মূল্যায়ন করা হবে। পাঞ্জাব সরকার মুখ্যমন্ত্রী মাওয়ানধিয়ান সৎকার যোজনা চালু করেছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান, এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হবে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অর্থ পৌঁছে দেওয়ার ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং সুবিধাভোগীরা দ্রুত সহায়তা পাবেন। সরকারের দাবি, এই উদ্যোগ মহিলাদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তাঁদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। আলিয়া ভাট তাঁর আসন্ন ছবি আলফায়েরও প্রচারের অংশ হিসেবে একটি উচ্চ তীব্রতার ওয়ার্কআউট ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ভিডিওটিতে তাঁর কঠোর ফিটনেস রুটিন, অনুশীলনের প্রতি নিষ্ঠা এবং অ্যাকশন চরিত্রের প্রস্তুতির ঝলক দেখা যায়। ভিডিও প্রকাশের পর অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকেই তাঁর পরিশ্রম, শারীরিক রূপান্তর ও আত্মনিবেদনের প্রশংসা করেন। ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে তিনি নিয়মিত কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন বলেও ভিডিওতে স্পষ্ট হয়েছে। একটি জনসমাগমে উপস্থিত থাকার সময় অভিনেত্রী নেহা ধুপিয়া পাপারাজ্জিদের তোলা কিছু ছবির ধরন নিয়ে আপত্তি জানান। তিনি বিশেষ করে পিছন দিক থেকে তোলা ছবিগুলিকে অসম্মানজনক বলে মন্তব্য করেন এবং ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তার প্রতি আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান। তাঁর এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সেলিব্রিটিদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর বিষয়টি সমর্থন করেছেন। অভিষেক বচ্চন এক সাক্ষাৎকারে বলিউডে নিজের শুরুর সময়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, ক্যারিয়ারের প্রথম দিকে নিয়মিত কাজ পাওয়া নিয়ে তার মধ্যে অনিশ্চয়তা ও আত্মবিশ্বাসের অভাব কাজ করত। ভবিষ্যতে অভিনয়ের সুযোগ পাবেন কি না সেই দুশ্চিন্তাও ছিল। তবে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অভিজ্ঞতার মাধ্যমে তিনি সেই মানসিক চাপ কাটিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন বলে জানান। শাহিদ কাপুর অভিনীত ককটেল 2 বক্স অফিসে ধারাবাহিকভাবে ভালো ফল করছে। ছবিটি দেশীয় বক্স অফিসে 87 কোটিরও বেশি নেট আয় করেছে এবং 90 কোটির মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় 131 কোটিরও বেশি ছাড়িয়েছে। দর্শকদের ইতিবাচক সাড়া এবং স্থিতিশীল টিকিট বিক্রির ফলে ছবিটি দ্বিতীয় সপ্তাহেও শক্ত অবস্থান ধরে রেখেছে, যা নির্মাতাদের জন্য বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। জুন মাসে দেশের মোট জিএসটি সংগ্রহ বছরে প্রায় 13.9% বৃদ্ধি পেয়ে 1.95 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। বিশেষ করে আমদানি শুল্ক থেকে প্রাপ্ত কর আদায়ের বৃদ্ধি এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারের মতে উন্নত কর পরিপালন, ব্যবসায়িক লেনদেনের বৃদ্ধি এবং অর্থনৈতিক কার্যকলাপের ধারাবাহিক সম্প্রসারণের ফলেই রাজস্ব আদায়ে এই ইতিবাচক প্রবণতা দেখা গেছে। অর্থনীতির স্থিতিশীল অগ্রগতির ক্ষেত্রেও এই পরিসংখ্যানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক নিয়মে একাধিক পরিবর্তন কার্যকর হয়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। আধার সংক্রান্ত ইমেল আপডেটের সুবিধা, পাসপোর্ট ফিতে সংশোধন, ব্যাংকের গ্রাহক সুরক্ষা সংক্রান্ত নতুন নিয়ম, ইপিএফও পরিষেবার উন্নয়ন এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকাও কার্যকর হয়েছে। এসব পরিবর্তনের লক্ষ্য সাধারণ নাগরিকদের পরিষেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করে তোলা। অর্থ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার প্রবণতা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উন্নতির ফলে ভারতের অর্থনীতির ওপর বাহ্যিক চাপ কমতে পারে। এর ফলে মূল্যস্ফীতির চাপ হ্রাস পাওয়ার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রকের মূল্যায়নে বলা হয়েছে, দেশের অর্থনীতি এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে এবং বিভিন্ন অর্থনৈতিক সূচক ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। পণ্য ও পরিষেবা কর বা জিএসটি চালুর 9 বছর পূর্তি উপলক্ষে সরকারি বিশ্লেষণে জানানো হয়েছে, কর কাঠামোয় করা সাম্প্রতিক পরিবর্তনের ফলে করের আওতা আরও বিস্তৃত হয়েছে। একই সঙ্গে মাসিক করযোগ্য লেনদেনের পরিমাণও বেড়েছে। সরকারের দাবি, এই পরিবর্তন ব্যবসায়িক পরিবেশকে আরও শক্তিশালী করেছে, কর পরিপালন বৃদ্ধি করেছে এবং রাজস্ব আদায়ের ধারাবাহিক উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। কলকাতার সোনা ও রূপোর বাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 22 ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 12,905, যা আগের দামের তুলনায় 600 বেশি। 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 13,708 থেকে 14,078 মধ্যে রয়েছে। 18 ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 10,305। অন্যদিকে 999 বিশুদ্ধতার রূপোর দাম প্রতি কেজি প্রায় 2,23,670। যদিও আন্তর্জাতিক বাজারের ওঠানামার কারণে দিনের মধ্যেই এই দাম 2.26 লক্ষের কাছাকাছি পৌঁছাতে পারে। 999 বিশুদ্ধতার সোনার 10 গ্রামের মূল্য 1,40,382, যা ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে মূল্য নির্ধারণে আন্তর্জাতিক স্পট মার্কেট, লন্ডন বুলিয়ন মার্কেট ও নিউ ইয়র্ক কমেক্সের লেনদেন, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার, আমদানি নির্ভর বাজার পরিস্থিতি, জিএসটি, রাজ্যভিত্তিক কর এবং স্থানীয় জুয়েলার্সের মেকিং চার্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে সোনা ও রূপোর বাজারে প্রতিনিয়ত দামের পরিবর্তন দেখা যায় এবং ক্রেতা বিক্রেতাদের বাজার পরিস্থিতির দিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। রাশিয়া ইউক্রেন সংঘাতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার উফা অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলার দাবি করা হয়েছে। এই হামলাকে জ্বালানি অবকাঠামোর ওপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। একই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর প্রতি যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাও অব্যাহত রয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে, পূর্ববর্তী সমঝোতার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তারা উচ্চ পর্যায়ের কোনো চূড়ান্ত আলোচনায় অংশ নেবে না। এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে একটি জাহাজ নির্ধারিত রুটের বাইরে গিয়ে আটকে পড়ার ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বৈশ্বিক তেলের বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পরিস্থিতির ওপর বিশ্বের বিভিন্ন দেশ নিবিড়ভাবে নজর রাখছে এবং কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন সামনে এসেছে। জাতিসংঘের স্বাধীন বৈজ্ঞানিক প্যানেল সতর্ক করে জানিয়েছে, দ্রুতগতিতে এগিয়ে চলা কৃত্রিম বুদ্ধিমত্তা যথাযথ নিয়ন্ত্রণের আওতায় না এলে সাইবার হামলা, ভুয়া তথ্যের বিস্তার, জৈবিক নিরাপত্তা ঝুঁকি এবং উন্নত এআই সিস্টেমের ওপর মানব নিয়ন্ত্রণ হারানোর মতো বড় ধরনের হুমকি তৈরি হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এআই ফর গুড গ্লোবাল কমিশন গঠনের প্রস্তাবও সামনে এসেছে। অন্যদিকে মেটা তাদের অতিরিক্ত এআই কম্পিউটিং সক্ষমতাকে কাজে লাগিয়ে নতুন ক্লাউড ব্যবসা গড়ে তোলার পরিকল্পনা করছে। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান এআই অবকাঠামো ভাড়া নিয়ে উন্নত প্রযুক্তিগত সেবা ব্যবহার করতে পারবে। এদিকে তাইওয়ানে এনভিডিয়া এআই চিপ সংবলিত সার্ভার চীনে পাচারের অভিযোগে সুপার মাইক্রো কম্পিউটার সহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয়ে তদন্ত ও অভিযান চালানো হয়েছে। নথি, জালিয়াতি এবং রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে একাধিক ব্যক্তি তদন্তের আওতায় রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তির দ্রুত বিস্তার যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি নিরাপত্তা, নীতি এবং বৈশ্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকেও নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। পশ্চিম মেদিনীপুরে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী অভিযুক্ত কর্তব্যরত অবস্থার বাইরে ওই ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেন। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় এবং দ্রুত অভিযুক্তকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সংগ্রহের পাশাপাশি আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ঝাড়খণ্ডের দুমকায় 20 বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত 2 অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তদন্তকারীরা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছেন। ঘটনার প্রকৃত কারণ ও সম্পূর্ণ পরিস্থিতি জানতে পুলিশ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তেলেঙ্গানার করিমনগরে 51 বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের আগে অভিযুক্ত ইউটিউবে অপরাধ সংক্রান্ত ভিডিও দেখেছিল বলে পুলিশের দাবি। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তকারীরা ডিজিটাল তথ্য, মোবাইল ফোন এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করছেন। ঘটনার উদ্দেশ্য ও পরিকল্পনার দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। পশ্চিমবঙ্গে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রাজ্য জুড়ে মোটামুটি থেকে বিস্তৃত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে এই আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও বিস্তৃত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম উপকূলে কঙ্কন, গোয়া ও উপকূলীয় কর্ণাটকে অতি ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। পাশাপাশি অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড ও মণিপুরেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকে সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে। দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।
এখন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।